তো দেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পথ চলতি। লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমি তোদেরকে আগেই বলেছি, যারা ক্লাস 8-এ পড়ছিস সবাইকে, যে গল্প অ্যান্সার কিংবা কবিতার অ্যান্সার লেখার আগে কার কবিতা কিংবা কার গল্প, কার লেখা কিংবা কোন কবিতার অংশ সেটা বলতে। যেমন ধর, আমি বললাম যে কুমোর পাড়ার গরুর গাড়ি একটা কবিতা আছে, লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই তোকে জিজ্ঞেস করুক বা না করুক, তোদের মেন দায়িত্ব হবে প্রথমেই গিয়ে লেখা যে কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। এটা একটু মুখস্থ করে নিতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ গল্প কিংবা কবিতার ক্ষেত্রে, কেবলমাত্র এটা মনে রাখতে হবে যে কে লিখেছে, কার লেখা, বাকি সব লাইন এক থাকবে। ধর এবার আমি তোকে বলছি যে পথ চলতি, তো কি লিখবি? সুনীতি কুমার চট্টোপাধ্যায় কর্তৃক রচিত পথ চলতি গল্পে থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। কথা বোঝা গেল? এইরকম ভাবে লেখা শুরু করতে হবে। ঠিক আছে, তো দেখ, বেশি টাইমটা ওয়েস্ট করছি না। যেটা করছিস ওটা কর, যেটা পারছিস না ওটা রেখে দে, লাস্টে দেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। দেখ এবার যে বিষয়টা হচ্ছে কি, এখন গল্পটা শুরু করছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় অত্যন্ত একজন ফেমাস লেখক। তিনি অনেক উপন্যাস লিখেছেন, ছোট ছোট গল্প লিখেছেন। তার মধ্যে পথ চলতি হচ্ছে একটা অন্যতম গল্প, যেটা মানে কি বলবো, একটা নৈতিক শিক্ষা প্রদান করে, গল্পের মাধ্যমে নৈতিক শিক্ষা প্রদান করে। ঠিক আছে, তো একটু বলি গল্পটা। ব্যাপারটা এবার দেখ, গল্পটা পড়তে শুরু করছি। ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। সালটা আন্ডারলাইন করবি, শর্ট কোশ্চেন আসে। সালটা কত? 1928। আর বছরের তারিখটা ঠিক মতন মনে পড়ছে না। বলছে কি, শীতকালে ঘটেছিল 1928 সালে, বছরের তারিখটা ঠিক মনে পড়ছে না। এর মানে কি, যে কত তারিখে ঘটেছিল, বছরটা তো বলে দিল, কিন্তু কত তারিখে ঘটেছিল সেটা মনে পড়ছে না। শ্বশুরালয়ে গয়া থেকে ফিরছি। শ্বশুরালয় মানে কি বলতো? শ্বশুর বাড়ি। শ্বশুর যোগ আলয়। আলয় কথার অর্থ হচ্ছে বাড়ি বা গৃহ। যেমন আমরা বলি না বিদ্যালয়, বিদ্যালয়ের যদি সন্ধি বিচ্ছেদ করে কি হয়? বিদ্যা যোগ আলয়, মানে এটা বোর্ডের দিকে তাকাবি। যদি বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ করি, সন- সন্ধি শিখিয়েছিলাম ক্লাস 6-এ, 6-এও শিখিয়েছি, 7-এও শিখিয়েছি বোধ হয়। সন্ধি বিচ্ছেদ কি করা হয়? যে করলাম আমরা বিদ্যা যোগ আলয়। এই আলয় কথার অর্থ হচ্ছে গৃহ। যদি আরো সহজভাবে বলি, বাড়ি। তো শ্বশুরালয়, তাহলে শ্বশুরালয় সন্ধি বিচ্ছেদ কর। শ্বশুরালয়, কি বাবা, তাহলে শ্বশুর যোগ আলয়। শ্বশুর মানে কে? ওর বরের বাবা। আর কে? সরি, এর বউয়ের বাবা বা বরের বাবা যিনি রয়েছে। আর আলয় কথার অর্থ কি? গৃহ। এক কথায় তিনি তার শ্বশুর মশাইয়ের বাড়ি থেকে ফিরছেন। শ্বশুর মশাইয়ের বাড়ি কোথায়? গয়া। শ্বশুর মশাইয়ের বাড়ি কোথায়? গয়া। গয়াতে সবাই যায় না, তিনটি টিন্ডি দিতে যায় না গয়াতে, ওই গয়া। দেহরাদুন এক্সপ্রেস ধরবো, আন্ডারলাইন কর, এটা হচ্ছে ট্রেনের নাম। ট্রেনের নাম কি? দেহরাদুন এক্সপ্রেস। দেহরাদুন এক্সপ্রেস। দেহরাদুন তো ইন অ্যাকচুয়াল রয়েছেই, কিন্তু ইংরেজি একজন লেখক রয়েছেন, একজন ইংলিশ লেখক, যার মানে অনেকাংশ গল্পতে আমরা দেহরাদুনের আমরা উল্লেখ পাই। তিনি হচ্ছেন আর, এটা এক্সট্রা ইনফরমেশন, আর কে নারায়ণ। ইনি একজন ইন্ডিয়ান রাইটার, ইংলিশে লেখেন, আর কে নারায়ণ। আর কে নারায়ণের ফেমাস গল্প হচ্ছে মালগুড়ি ডেজ। ঠিক আছে, মালগুড়ি ডেজ, এখানে মালগুড়ি নামক একটা টাউনের কথা বলা হয়। তাছাড়াও দেহরাদুন এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যমূলক জায়গার বর্ণনা রয়েছে। তো মূলত এই, যেটা আমি বলতে চাইছি, যে দেহরাদুন এক্সপ্রেস হচ্ছে সেই ট্রেনের নাম। যেমন আমরা বলি না তেভাগা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, এগুলো এক্সপ্রেসটা কি? ট্রেন। এগুলো হচ্ছে এক প্রকারের ট্রেন।
সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে। সঙ্গে কি আছে? মধ্যম শ্রেণী। মধ্যম শ্রেণী মানে এখানে এখন কোনটা বলতে চাইছে সেটা তো পরিষ্কার বলা নাই, কারণ এখনকার ট্রেনে আমরা কোন কোন সিট দেখতে পাই? একটা আমি দেখতে পাই আমরা জেনারেল, একটা আমরা দেখতে পাই স্লিপার, একটা আমরা দেখতে পাই সেকেন্ড সিটিং যেটা চেয়ার কার বলে, একটা আমরা দেখতে পাই যে থার্ড এসি, একটা সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি। এর চেয়ে বেশি আর কিছু থাকে না। তো এখানে মধ্যম শ্রেণীর টিকিট মূলত তাহলে বলছে যে জেনারেল টিকিট, মানে সবার জন্য যে কামরাটা ওপেন থাকে জেনারেল টিকিট। হয়তো এখানে আমি পরিষ্কার বলতে পারছি না, কিন্তু হয়তো জেনারেল টিকিটের কথা তিনি বলছেন। জেনারেল কি? রিটার্ন টিকিট। শ্বশুর বাড়ি থেকে, শ্বশুরালয় গয়া থেকে ফিরছি, অর্থাৎ তিনি শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার সময় কোন ট্রেন ধরছে? দেহরাদূন এক্সপ্রেস। সঙ্গে পকেটে কি আছে? মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের একটি ফিরতি অংশ। ঠিক আছে, এবার দেখ, আমরা যে সমস্ত গল্পগুলো দেখবো, যেহেতু এটা অনেক আগের লেখা, ঠিক আছে, তো বিভিন্ন ওয়ার্ড গুলাকে আমরা দেখতে পাবো যে ওর আগে স্বরাগম ঘটেছে। দেখ, এবার একটু ব্যাকরণে যাই। ব্যাকরণ তো না, কথাটা ব্যাকরণ। স্বরাগম, গুণটা স্বয়ে বয়ে রয় আকার, স্বরাগম। স্বরাগমের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, আমরা কিভাবে বলবো? স্বর যোগ আগম, তাই তো? স্বর মানে এখানে কি বলবো? আমরা স্বর মানে কি বলি? গলার স্বর, তাই কি না? এখানে স্বর মানে বলছে স্বরবর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বুঝিস? অ, আ, হস্য ই, দীর্ঘ ই। স্বরবর্ণ, স্বরবর্ণ কি বলতো? যে সমস্ত বর্ণ উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সহায়তা লাগে না। যেমন আমি যদি উচ্চারণ করি অ, তাহলে অই হয়। যদি বলি আ, আই হয়। হস্যই, হস্যই হয়। এরকম ভাবে একদম কত অব্দি বলতো? ও, ও অব্দি। ও অব্দি কি রয়েছে আমাদের? স্বরবর্ণ রয়েছে। ও অব্দি কি রয়েছে? স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ ধর কি? যে বর্ণ সহায়ক, যে বর্ণ উচ্চারণ করতে অপর কোনো বর্ণের সহায়তা লাগবেই লাগবে। যেমন আমি বললাম ধর ক, ক উচ্চারণ কর, ক। ক, অ উচ্চারণ হচ্ছে, কি উচ্চারণ হচ্ছে? ক। আমি যদি বললাম ধর হ, তাহলে হয়েও কি উচ্চারণ হচ্ছে? ক। যদি আমি বলি ধর মেয়ে, ময় আকারে ধর, শুধু মেয়ে, ময় আকারে মেয়ে, তো দেখ এ আসছে, এ, এও কি স্বরবর্ণ, তাই কি না? তো আমরা দেখতে পাবো যে যে সমস্ত, ধর একটা ওয়ার্ড রয়েছে, যে সমস্ত শব্দের আগে যদি কোনো স্বরবর্ণ বসে যায়, একদম শুরুতে ধর একটা বর্ণ রয়েছে, যেমন স্কুল। যেমন কোন ওয়ার্ড রয়েছে? ধর স্কুল। এবার তোদের দিদা বা ঠাকুমারা কি বলবে? স্কুল। তাহলে হস্টেল চলে আসবে একটা, স্কুল। কি হয়ে গেল? স্কুল। যদি হস্টেল আগে চলে আসবে তাহলে স্কুলের আগে, তাই তো? এর মানে কি? কোনো ওয়ার্ড, কোনো ওয়ার্ডের আগে বা কোনো শব্দের আগে যদি স্বরবর্ণের আগম মানে হচ্ছে আসা বা আগমন, যদি কোনো স্বরবর্ণের আগে, সরি, যদি কোনো ওয়ার্ডের আগে যদি কোনো স্বরবর্ণের আগমন ঘটে, আবার বলছি, কোনো ওয়ার্ড, ওয়ার্ডটা কি? ধর স্কুল। কোনো ওয়ার্ডের আগে যদি স্বরবর্ণের আগমন ঘটে, তাহলে আমরা তাকে কি বলবো? স্বরাগম। কি বলবো? স্বরাগম। কি বলবো? স্বরাগম। তাহলে কি ব্যঞ্জন আগম হয়? না, ব্যঞ্জন আগম বলে কিছু হয় না। তার নিজেই একটা ব্যঞ্জন বর্ণ, এটা নিজেই একটা ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, আমি যদি ধর আজকে বললাম ঔষধ, ঠিক আছে, আমি ধর তোকে উদাহরণ দিলাম ঔষধ, ঠিক আছে, এখানে কি তুই বলতে পারবি এখানে কি স্বরাগম হয়েছে না হয়নি? দেখ ও আসবে কিন্তু, স্বরাগম হয়েছে না হয়নি? তোর কি লাগছে? হয়েছে? স্বরাগম হয়েছে এটাতে? হয়নি। কেন হয়নি? কারণ এটা দেখতে হবে যে ঔষধ নিজেই একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। ওষুধ মানে ওষুধই হয়, বা ঔষধ বা ওষুধ মানে ওষুধই হয়। আমি কি সৎ বলতে পারবো? সৎ মানে কি মিনিং হচ্ছে না, কিন্তু ধর আমি স্কুলের হস্যইটা মিটিয়ে দিলাম, তাহলে স্কুল মানে তো আমি জানি কি, কিন্তু সৎ মানে কি আমি চলতে পারবো? সৎ মানে কি? সৎ মানে আমি জানি না। তো এই সৎ কি কোনো মিনিং তৈরি করছে? না, কিন্তু ওর আগে যখন আমি ও লাগিয়ে দিচ্ছি তখন একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হচ্ছে। তো এটা একটা আগে থেকে মিনিং আছে,
তো এটাকে কি আমি সরাগম বলতে পারবো? না, এটা অলরেডি একটা ওয়ার্ড। তো এর আগে কি এটা সরগম না, কিন্তু যখন আমি দেখছি একটা ওয়ার্ড যেটা মিনিংফুল ওয়ার্ড, কেমন ওয়ার্ড হবে? মিনিংফুল ওয়ার্ড মানে এমন ওয়ার্ড হবে যেটার অর্থ রয়েছে, সেই অর্থযুক্ত শব্দের আগে যদি আমি ইচ্ছা করে স্বরবর্ণের আগমন ঘটাই, তাহলে তাকে আমি কি বলবো? স্বরাগম। তাহলে কি ব্যঞ্জন আগম হয়? না, ব্যঞ্জন আগম হয় না, স্বরাগমই হয়। ব্যঞ্জন আগম বলে কোনো মানে কিছু জিনিস এক্সিস্টই করে না, আমি বানালাম। তো স্বরাগম কি বোঝা গেল? আমরা এই গল্পটাতে এমন কয়েকটা স্বরাগমের উদাহরণ পাবো। যেমন সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনে আমরা পেয়ে যাচ্ছি স্টেশন, স্টেশনে। উচ্চারণটা দেখ, আমরা এখন তোরা মূলত আমি যদি বলি, তোরা কি বলিস বলতো? স্টেশন। উচ্চারণটা কিন্তু স্টেশন না, কথাটা স্টেশন। স্টেশন উচ্চারণটা কি? স্টেশন। যদি টোটোওয়ালাকে জিজ্ঞেস করিস 420 মোড়ে যারা দাঁড়িয়ে থাকে, স্টেশন, 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 ওই স্টেশন বলতে গিয়ে স্টেশন হয়ে যাবে। তাহলে দেখ, আমরা কি বলছি? স্টেশন। ওখানে যারা 420 মোড়ে টোটোওয়ালারা দাঁড়িয়ে রয়েছে তারা কি বলছে? স্টেশন। আবার এখানে কি রয়েছে? স্টেশন। কি আছে? স্টেশন। কিন্তু তিনটা মিনিং কিন্তু একই। তিনটা মিনিং কি? তিনটা মিনিং কিন্তু একই। তো স্টেশন কথার অর্থ কি বলতো? স্টেশন। স্টেশন কথার অর্থ কি? স্টেশন। কি হচ্ছে? কি হচ্ছে ওটা খাতার মধ্যে? স্টেশনে পৌঁছে দেখলুম ট্রেন যথাকালে এলো। যথাকালে মানে যেমন টাইম দিয়েছিল সেই টাইমে চলে এসেছে, ট্রেন লেট নাই কিংবা আগেও আসেনি। কিন্তু কেন জানি না গাড়িতে যেদিন অসম্ভব ভিড় দেখলো। বলছে যে সেদিন কেন জানি না গাড়িতে অর্থাৎ রেলগাড়িতে অসম্ভব ভিড় মানে দারুণ ভিড়। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না। মানে মধ্যম শ্রেণী মানে আমরা বুঝাই গেলাম এটা জেনারেল টিকিট। মধ্যম শ্রেণী মানে কি? এখানে জেনারেল টিকিট। জেনারেল টিকিটের অর্থাৎ জেনারেল কোনো কামরায় ঢুকাই গেল না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতেও লোকে মেঝেতে বিছনা করে নিয়ে কোথাও বা বসে বা দাঁড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় শ্রেণী মানে আমরা ধরে নিচ্ছি স্লিপার বা সেকেন্ড সিটিং, মানে জেনারেল থেকে যেটা উপরে হয়। জেনারেল থেকে যেটা একটু আপার ক্লাস। ওখানে কি বলছে? দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলিতেও, অর্থাৎ ওই দ্বিতীয় শ্রেণীতে রেলের বগিগুলো হয় না, ওই বগিগুলাতে লোকে মেঝেতে বিছনা করে নিয়েছে। মেঝেতে মানে রেলগাড়ির যে যাওয়ার রাস্তাটা, ওখানে বিছনা করে নিয়েছে মানে শুয়ে আছে। কোথাও কেউ বসে আছে কিংবা কেউ দাঁড়িয়ে যাচ্ছে। সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি। ওর এবার যিনি আছেন আমাদের গল্প কথক, আমি আগের দিনই বলছেন, আচ্ছা তোদেরকেই বোঝাচ্ছি বোধহয়, গল্প কথক আর রাইটারের মধ্যে পার্থক্য কি? একটা হয় আমাদের কি বলতো লেখক, বাংলাতে আমরা বলি এটাকে লেখক। আরেকজন হয় কথক। একটু বুঝতে হবে, লেখক আর কথক। লেখককে আমরা ইংরেজিতে বলি রাইটার। কি বলি? রাইটার। কথককে আমরা বলি ন্যারেটর। NARRATOR, ন্যারেটর। রাইটার এবং ন্যারেটর। লেখককে যিনি গল্প লিখছেন, কিন্তু যিনি গল্প শোনাচ্ছেন সেটাকে, ধর আমি এখন তোদেরকে পড়াচ্ছি, যখন আমি গল্প শোনাচ্ছি, তো আমি লেখক না আমি ন্যারেটর? কোনোটাই না। কোনোটাই না, কারণ কি? আমি বারবার বলছি ন্যারেটর আমি না। আমি ধর একটা গল্প লিখলাম, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। সাপোজ আমি একটা গল্প লিখলাম, যে ধর গল্পটার নাম দিলাম ভাঙা বাড়ি। লিখেছে কে? বিশ্বজিৎ দাস। ধর আমি এটা গল্পের নাম দিলাম। রাইটার কে এখানে তাহলে? আমি। এবার আমি এখানে শুরু করলাম বছর কয়েক আগের কথা। আমি চলেছি আমার গ্রামের বাড়ির দিকে। তাহলে এখানে আমি কি লিখলাম? অনেক বছর আগের কথা, আমি চলেছি আমার গ্রামের বাড়ির দিকে। আমিটা কে তাহলে এখানে? আমি নিজে, বিশ্বজিৎ দাস বা রাইটার আমি নিজে। যদি আমি গল্পতে লিখি আমি, তাহলে এটা কে? আমি নিজে, তাই কি না? কিন্তু এটা তাহলে কিরকম গল্প হয়ে গেল বলতো? আত্মজীবনী। আত্মজীবনীমূলক গল্প। যে আমি আমার জীবনে কি হয়েছে সেটাকে বানিয়ে বলছি। আমি আমার জীবনে কি হয়েছে সেটাকে আমি কি করছি? বানিয়ে বলছি, আমার জীবনে যেটা ঘটেছে। তখন কিন্তু কি হবে বলতো? যিনি রাইটার আর যিনি গল্প বলছেন,
দুটা কি হবে? সমান হবে, তাই তো? কিন্তু ধর আমি একটা গল্প বললাম, ধর আমি আর একটা গল্প ভাঙা বাড়িই লিখলাম, কিন্তু আমি এখানে দেখালাম যে রাজু এক প্রত্যন্ত গ্রামের ছেলে, সে চলেছে তার স্বপ্নের খোঁজে, হঠাৎ তার রাস্তায় যাবার পথে সে দেখলো একটা, মানে কি বলবো, প্রাচীন ভাঙা বাড়ি। তো ধর এখানে তাহলে কে রাজু? আমার গল্পের মেইন ক্যারেক্টার কে? রাজু, তাই কি না? তখন এই গল্পের ন্যারেটর কি হয়ে যাবে? গল্পের ন্যারেটর যার কথা বলছে। এবং এবার ধর রাজু চলেছে, আমি প্রথমে এক লাইনে বললাম যে রাজুর পরিচয় দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমি এটাও বলতে পারি যে রাজু নিজে থেকে কত গল্পটা বলছে, যে এবার কি রাজু এতদূর চললো, এবার রাজু ঢুকবে গ্রামের বাড়িতে, দাঁড়িয়ে গেল, এবার গল্প শুরু হলো। অনেক দিন পর দেখলাম এইরকম একটা বাড়ি যেখানে কিছুই নেই, একটা ঝাড়বাতি উপর থেকে ঝুলছে। হঠাৎ একটা বিদ্যুতের ঝলকানি, যেন মনে হলো যে আকাশের ওই ঝাড়বাতিটা একটু দমড়ে মুচড়ে গেল, সোজা পড়লো আমার পায়ের গোড়ায়। আমি থমকে দাঁড়ালাম। ধর এরকম বললাম, যে কে বলছে গল্পটা? রাজু। যদি রাজু গল্পটা বলে তাহলে হলো গল্পের কথকটা কে হয়ে যায়? রাজু। কিন্তু লেখক কে হবে? কথা বোঝা গেল? তো এটা কি ম্যান্ডেটরি যে লেখক আর কথক এক হবে? কোনো সময় না। লেখক আর কথক যে একই হবে, একদমই না, আলাদা হতো না। তো এখানে যিনি গল্পটা বলছেন, ঠিক আছে, আমরা এখনো জানতে পারছি না যে যিনি গল্প বলছেন তিনি কি লেখক। তিনি কি লেখক আমরা এটা এখনো জানি না, কিন্তু আমরা ধরে চলবো লেখক আর কথক এখানে দুজন আলাদা মানুষ। কথা বোঝা গেল? লেখক আর কথক দুজনে এখন আলাদা মানুষ। তো যদি তোকে জিজ্ঞেস করে কথক আর লেখকের মধ্যে পার্থক্য কি, লেখক কি? যিনি লিখছেন। কথক তিনি গল্প শোনাচ্ছেন। কিন্তু ধর ওই গল্পটাই আমি পড়ে তোদেরকে শোনাচ্ছি, তো আমি কি কথক হবো না? কথক সেই হবে যে প্রথমে গল্প বলেছে, যেটা লিখা আছে ওটাকে, আর ওটাকে যখন আমি পড়ে শোনাচ্ছি তখন ওটা আলাদা হয়ে গেছে। আমি কিন্তু তখন কথক না, কথককে যে অলরেডি রয়েছে। কথা বোঝা গেল? কথককে যে অলরেডি রয়েছে। ওকে। সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি, অর্থাৎ রেল ইঞ্জিন যেদিকে রয়েছে ওদিকে চলেছি। এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। তৃতীয় শ্রেণীর বগি মানে এটা ধর মানে ওর থেকে একটু উঁচু কামরা। মানে ট্রেনে আমরা বললাম না প্রথমে হয় জেনারেল, তারপর স্লিপার, সেকেন্ড সিটিং দিয়ে হয় স্লিপার, স্লিপারের পর যাবে থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, দেওয়ার হয় না, এটাই ভাগটা থাকে। তো বলছে কি, কোথায় গেল এটা? হ্যাঁ, বলছে তৃতীয় শ্রেণীর বগির কাছে, তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। গিয়ে দেখি বিরাট গাড়িখানি গুটি কত কাবুলিওয়ালা দেখলো। আচ্ছা, কাবুলিওয়ালা কি আমি একটু বলি, এবং কাবুলিওয়ালা জানতে হবে। কথা যদি আমি জিজ্ঞেস করি, তোকে বলি কাবুলিওয়ালা মানে তোরা কি বুঝিস? তোরা কি অ্যান্সার? কাবুলিওয়ালা আমি একা একা বলি। কাবুলিওয়ালা মানে কি বুঝিস যদি আমি তোকে প্রথমবার জিজ্ঞেস করি কাবুলিওয়ালা? আচ্ছা, সিনেমা। আচ্ছা, কাবুলিওয়ালা কে লিখেছে জানিস তাহলে? হ্যাঁ, এক্স্যাক্টলি, রবীন্দ্রনাথ ঠাকুর। কাবুলিওয়ালা মানে জানিস? তুই 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 জানিস রে বাবু কাবুলিওয়ালা? তুই জানিস? তুই জানিস কাবুলিওয়ালা? আবার বলছিলাম কাবুলিওয়ালা। দেখ, তুই যেটা বলবি সিনেমা, আমি ভুলও বলতে পারবো না, আমি ঠিকও বলতে পারবো না, কারণ দেখ সিনেমা রিসেন্ট তৈরি হয়েছে। কাবুলিওয়ালা একটা গল্প রয়েছে, একটা ছোট্ট গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। বুঝলি? কে লিখেছে এটা? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কাবুলিওয়ালাতে হ্যান্ডা ভ্যান্ডা নাম দিবে না। কাবুলিওয়ালাতে একটা নির্দিষ্ট মিনিং থাকবে। আমি জিজ্ঞেস করছি মিনিংটা কি? মিনিং বা অর্থ কি কাবুলিওয়ালা? আচ্ছা, কাবুলি এখান থেকে মনে করতো কোন একটা জায়গার নামের সাথে মিল পাচ্ছিস? এক্স্যাক্টলি, কাবুল, ভেরি গুড। কাবুলিওয়ালা থেকে কি আছে দেখ? কাবুল। কাবুল কোথায় রয়েছে? পড়েছিলাম ইতিহাসে। হ্যাঁ, ভেরি গুড। কাবুল রয়েছে আফগানিস্তানে। বাবরের সমাধি দুই জায়গায় রয়েছে, আমি বলেছিলাম, একটা দিল্লির আরামবাগ আর একটা আফগানিস্তানের কাবুল। কাবুল থেকে যে সমস্ত লোকেরা ভারতে এসেছিল কিংবা অন্যান্য দেশে গেছিল, জিনিস বিক্রি করে টাকা ইনকাম করে এদের কাবুলে বসে থাকা ফ্যামিলিকে চালানোর জন্য তাদেরকে আমরা বলি কাবুলিওয়ালা। যারা কাবুল থেকে এসছে, ফেরিওয়ালা, ফেরিওয়ালা দেখেছিস? ফেরিওয়ালা মানে বুঝিস তো, যে একটা ঝোলা থাকবে,
হ্যাঁ, ঝোলা থাকবে আর টুকটুকি বাজিয়ে যাবে। হ্যাঁ, ওই কেন বলে 20 টাকার চুড়ি, 20 টাকার চুড়ি হরেক মালের মতো বিক্রি করে না কাবুলিওয়ালা গুলো। কিন্তু কাবুলিওয়ালা ওটা না, ফেরিওয়ালা টাইপের, কিন্তু কাবুলিওয়ালা কি কোথা থেকে আসবে? কাবুল থেকে। আফগানিস্তানের কাবুল থেকে তারা আসবে। কোথা থেকে আসবে? আফগানিস্তানের কাবুল থেকে যারা আসবে এবং তারা কিছু জিনিস বিক্রি করবে। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্প একটু বলি। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে আমরা উল্লেখ পাই মূলত 4টে ক্যারেক্টার। প্রথম, স্বয়ং আমাদের কাবুলিওয়ালা, যার নাম দেওয়া হয়েছে রেহমত। কাবুলিওয়ালা কিন্তু ওর পেশা, এটা কিন্তু ওর ইয়ে না, নাম না। কাবুলিওয়ালা কি পেশা? পেশা বুঝতে পারছি, বা অকুপেশন। পেশা মানে কি? অকুপেশন মানে জীবিকা। ঠিক আছে, জীবিকা, যে কাজ করে ওর টাকা ইনকাম করে নিজের পেটটা ভরে, ওটা হচ্ছে কাবুলিওয়ালা। কথা বোঝা গেল? কোথা থেকে এসছে? আফগানিস্তান, কাবুল। কাবুলিওয়ালার নাম কি? রহমত। ঠিক আছে, রবীন্দ্রনাথের গল্প। একটা ছোট্ট মেয়ে আছে 5 বছরের, যার নাম হচ্ছে মিনি। MINI, মিনি, মিনি, ময় হচ্ছে তার নয় হচ্ছে মিনি। মিনির মা রয়েছে, মিনির বাবা রয়েছে। মিনির বাবা হচ্ছেন একটা গল্পের মানে লেখালেখি করেন লেখক। তিনি কিন্তু গল্পটা বলছেন। তো মিনির বাবাকে পেশাতে একজন লেখক, লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। কাবুলিওয়ালা গল্পটাকে লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন কাবুলিওয়ালা গল্পে যে মিনির একজন বাবা রয়েছে। এই মিনির বাবা পেশায় লেখক, পেশায় লেখক। কিন্তু ওই মিনির বাবা হচ্ছে সেই ব্যক্তি যে গল্পটাকে বলছে যে আমার মেয়ের বয়স 5, দুর্দান্ত মেয়ে, খুব চঞ্চল প্রকৃতি। তো ও যখন ওর মেয়ের বর্ণনা দিচ্ছে, তখন গল্পের কথক কে হয়ে যাচ্ছে? মিনির বাবা। মিনির বাবার সেরকম নাম দেওয়া হয়নি, মিনির মায়েরও নাম দেওয়া হয়নি। আমরা বলি মিনির বাবা, মিনির মা। আর মেন ক্যারেক্টার আমাদের রেহমান। কে না? রেহমান। তো একটা খুব ইনসিডেন্ট আছে, 5 বছরের মিনি। ওর একটা এমন নেচার আছে, সবকিছু দেখলে জিজ্ঞেস করবে। যেমন ধর, একটা 5 বছরের বাচ্চাকে যদি আমি নিয়ে আসি ঘরটা, ওটা কি, ওটা কি, ওটা কি, ওটাতে কি আছে, ওটাতে কি আছে, যেমন কিউরিয়াসিটিতে ভর্তি, সে ইজ কিউরিয়াস। ঠিক আছে, জানার ইচ্ছে। মিনি, মিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ তার সামনে আফগানিস্তান থেকে রয়েছে কাবুলিওয়ালা, যে এসছে আফগানিস্তান থেকে, কাবুলিওয়ালা। তো কাবুলিওয়ালা যে এসছে, এবার কাবুলিওয়ালাকে সে প্রথম দেখাতে জিজ্ঞেস করছে, কাবুলিওয়ালা তোমার ঝোলাতে কি আছে? কাবুলিওয়ালা একটা ঝোলা রাখে, আর ওই ঝোলা থেকে আফগানিস্তানে কি বলতো, ফ্রুটস নাটস এগুলো হয়। একটু মরুভূমি এলাকা তো, ফ্রুটস নাটস খেজুর টেজুর এগুলো হয়, কাজু বাদাম কিশমিশ, ওই এপ্রিকটস, তারপর বলা যেতে পারে একটা খেজুর টেজুর এগুলো হয়। তো মিনিকে ওগুলো দিত, বাদাম খেজুর টেজুর এসব। তো একদিন মিনি ওকে জিজ্ঞেস করছে যে, কাবুলিওয়ালা তোমার ঝোলাতে কি আছে? কাবুলি বাবা বলছে, ইসমে হাতি হ্যাঁ, হাতি। ইসমে হাতি আছে। কি আছে? হাতি। বলছে, অত বড় হাতি তোমার ঝোলাতে যায়? এটা 5 বছরের মেয়ে কেমন করে বলে, ওইভাবে করে গল্পটাকে বলা হচ্ছে যে এই এই ঝোলাতে, বলছে এত বড় এই তোমার এই এতটুকু ঝোলাতে অত বড় হাতি যায়? বলছে হ্যাঁ, সব যায়। হ্যাঁ। এবার মিনি ভয় পেয়ে গেছে, দেখি হাতি ঢুকেছে মানে আমাকে ঢুকিয়ে দিবে। এবার মিনি দৌড়ে গিয়ে বাবার ঘরে, বাবা দেখছে, বাবার সাথে দেখা হলো। এবার এই কাবুলিওয়ালারও একটা আফগানিস্তানের ছোট্ট মেয়ে আছে মিনির মা। ধীরে ধীরে মিনি আর ওর মধ্যে বন্ধুত্ব বাড়ে, এবং শেষ পর্যন্ত আমি আর ওই কাবুলিওয়ালাতে যাচ্ছি না। কাবুলিওয়ালা খুব সুন্দর গল্প, ইন্টারনেটে অ্যাভেলেবেল, তোরা হয়তো শুনে নিতে পারিস, কিংবা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ইউটিউবে শুনে নিতে পারিস, কিংবা কাবুলিওয়ালার PDF ও পাওয়া যায় ইন্টারনেটে, সব আজকাল ইন্টারনেটে অ্যাভেলেবেল। তো কাবুলিওয়ালা আর মিনির মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন কি করে, মিনিকে সে প্রত্যেক দিন, তখন তো চকলেট ছিল না, বাদাম কিশমিশ কাজু, আর মেয়েরা, বাচ্চা মেয়েরা শখ করে না। আর এখানে দেখানো হচ্ছে যে মিনির বয়স মাত্র, কথা বলেছি বলুন, 5। কিন্তু মিনির মায়ের হেভি মাথা ব্যথা। মাথা ব্যথা মানে ওই অর্থে না, মেয়ের বিয়ে হয়নি। 5 বছর মেয়ের বিয়ে হয়নি। বলছে কি, মেয়ের বিয়ে হয় এবার। আর ওর বাবা বলছে, আমার মেয়েকে এখন আমি বিয়ে দেবো না। আর মিনির মা বলছে, না, মেয়ের বিয়ে দিতে হবে, কারণ সবার বিয়ে হয়ে গেল, মিনির বিয়ে হচ্ছে না। 5 বছরে, 5 বছর হয়ে গেল, মিনিকে বাড়িতে রাখবো, না, না, না। আর ওর বাবা হতে দিচ্ছে না, কারণ জানে মেয়ের যা স্বভাব আছে, যা চঞ্চল আর যা কিউরিওসিটি, শ্বশুর বাড়ির লোকের মাথা খারাপ করবে। তো বাচ্চা মেয়েটাকে সে নিজের কাছেই রাখছে। তো 5 বছরের মিনির বিয়ে হচ্ছে না, বড় হয়ে বিয়ে হচ্ছে। কিন্তু ওর যে লেভেল অফ কিউরিওসিটি দেখিয়েছিল রবীন্দ্রনাথ, দুর্দান্ত। তো
ওই 5 বছরের মিনির বিয়ে হয় না, এটা নিয়ে ওর মায়ের বিরাট মাথা ব্যথা। তো শেষ পর্যন্ত কি হয়, যখন আমরা লাস্টে দেখতে পাই যে রেহমানকে জেলে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, রেহমানকে জেলে নিয়ে চলে যাওয়া হয়, ঠিক আছে, কিছুকাল পরে বিভিন্ন কারণে, আমি আর গল্প করলে অনেক দূর চলে যাবে। জেলে নিয়ে যাওয়া হয় এবং জেল থেকে কয়েক বছর পর তিনি ছাড়া পান রেহমান। এবং রেহমান জেল থেকে ছাড়া পেয়ে প্রথমে চলে আসে মিনির কাছে। মিনিকে যখন সে এসে দেখে সেই ছোট্ট মিনি আর 5 বছরের মিনি নাই, যথেষ্ট বয়স হয়ে গেছে। আর যেদিন এসছে সেদিন মিনির বিয়ে। এবার মিনিকে ডাকছে, মিনি আর চিনতে পারছে না। শেষ পর্যন্ত মিনি চিনতে পারছে যে এটা হচ্ছে সেই কাবুলিওয়ালা যার সাথে ছোটবেলা সে খেলতো। এবং এটা যখন দেখলো, কাবুলিওয়ালা যখন মিনির সাথে দেখা করলো, তখন মিনির বাবাও ছিল। মিনির বাবা কাবুলিওয়ালাকে কিছু টাকা দেয় যে নাও তুমি যাও এবার নিজের মেয়ের সাথে দেখা করো, যে এত বছর তুমি দেখা করতে পারোনি, এবার দাও। এবং কাবুলিওয়ালা ওই টাকা নিয়ে আফগানিস্তান ফিরে যায়। এটা হচ্ছে একটা, কি বলবো যে, একটা খুব সুন্দর একটা গল্প যেখানে সোশ্যাল মেসেজও দেওয়া রয়েছে যে বাল্য বিবাহ কেমন ছিল সেই সময়কার। তো এটা গেল কাবুলিওয়ালার ঘটনা। এটা ছোট গল্প রবীন্দ্রনাথ। কিন্তু এখানে যে কাবুলিওয়ালা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কাবুলিওয়ালার নাম আমরা জানি না এখানকার, যে আমরা বলছি পথ চলতি। তো কাবুলিওয়ালা বললাম কোথা থেকে আসে, আফগানিস্তান থেকে, ঠিক আছে। তাহলে কথা বোঝা গেল, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা নিয়ে আর কারো প্রশ্ন আছে? কাবুলিওয়ালা কি, কোথা থেকে আসে, কি করে? কাবুলিওয়ালা বললাম কি এক প্রকারের ফেরিওয়ালা। কোথা থেকে আসে? কাবুল থেকে আসে। কাবুল কোথায় আছে? আফগানিস্তানে। ওরা কি বিক্রি করে? ফল মূল এবং অন্যান্য ছোটখাটো খেলনাপাতি, মানে ফেরিওয়ালা টাইপের, ঠিক আছে, কিন্তু যেহেতু কাবুল থেকে আসে তার নাম কি, কাবুলিওয়ালা। বলছে, হুম, গিয়ে দেখি এই বিরাট গাড়িখানি গুটি কত কাবুলিওয়ালা দখলে। ঠিক আছে, কি বিরাট গাড়িখানি গুটি কত কাবুলিওয়ালা, মানে হাতে গুনে কয়েকজন কাবুলিওয়ালা রয়েছে। কেউ সেখানে গেলে বা জানলা দিয়ে উঁকি মারছে, হুংকার ছাড়ছে। আফগানিস্তানে যারা থাকে না, ওদের বিরাট বিরাট ফাইট হয়, হ্যাঁ, পাঠান বলে ওদেরকে। ঠিক আছে, পাঠান মানে শাহরুখ খানের পাঠান না, হ্যাঁ, পাঠান মানে যারা আফগানিস্তানে যারা থাকে তাদেরকে পাঠান বলে। ঠিক আছে, কেউ সেখানে গেলে বা জানলা দিয়ে উঁকি মারলে হুংকার ছাড়ছে। হুংকার ছাড়ছে মানে ধর কেউ গেল ওই বগির সামনে, কেউ যদি উঁকি মারে বগিটা তো ফাঁকা, গেল কি হয়েছে না হয়েছে, ওই কি করছিস, এরকম হুংকার। ইয়ে ইয়ে গাড়ি তোমারে ওয়াস্তে নাহি, বলছে এই গাড়িটা তোমাদের জন্য না, ঠিক আছে। जो तुम उधर, উদার মানে ওইদিকে। জবরদস্ত চেহারার কাবুলিওয়ালা এই হুংকার দ্বারা লোক ঠকিয়ে রেখেছে। লোক ঠকিয়ে রেখেছে মানে কাকে কি বলবে কেউ কিছু বলতে দিচ্ছে না, ও একদম মানে দাপট রেখেছে, বলে না আমরা দালাল বলি না, দালাল, ঠিক আছে। রেলের কর্মচারী বা পুলিশ এর ত্রিসীমানাতেও ঘেঁষছে না। পাঠানদের চেহারা তো হেভি হয় না, মানে বিরাট বিরাট 6-7 ফিটের লোক, তার মধ্যে বডি বডি ওই ওই করছে একদম, মারাত্মক। ওখানে পুলিশও যেতে ভয় পাচ্ছে, যে ত্রিসীমানাতে মানে পুলিশ আশেপাশেও যাচ্ছে না। তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো। যিনি গল্পকথা করছেন তিনি বলছেন যে এই গাড়িতেই ঢুকবো, আর ওখানেই জায়গা করবেন, মানে পাঠান যেখানে বসে আছে পাঠানরা, ওখানেই জায়গা করবে। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি 2-4টি ফার্সি কথা বলতে পারি। বলছে কি, আমার সাহস এটাতেই যে আমি ফার্সি 3-4টা কথা বলতে পারি। যেমন ভাঙাচোরা হিন্দি বলে না, ক্যা করতা হ্যায়, जाता है, खाता है, इसका दाम कितना करता है, ওই রে ও মানে 4-5টা ফার্সি কথা ভাঙাচোরা বলতে পারে। ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, আন্ডারলাইন কর। তাহলে একে জিজ্ঞেস করবে যে ফার্সি কি, ফার্সির অ্যান্সার কি হবে, আফগানিস্তানের শিক্ষিত জনদের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা, তিনটাই আন্ডারলাইন করে। তাহলে ফার্সি কি, শিক্ষিত জনের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা এবং সরকারি ভাষা। আফগানিস্তানের সরকারি ভাষা তাহলে কি, উর্দু? ফার্সি তখনকার দিনে, এখনকার না, তখনকার দিনে, ঠিক আছে। যদি বলে পাকিস্তান, উর্দু। বাংলাদেশ, বাংলা। ইন্ডিয়ার, কারা বলছিস হিন্দি? হিন্দি, তুই?
হিন্দি। তুই? সব মিক্স, মানে তুই ভোজপুরিও? কাইসেল বা? সব আছে, তামিল, ইঙ্গা তাঙ্গা কুরুল্লা। তুই কি? হ্যাঁ, তুই প্রথমে থেকে চেঞ্জ করলি কেন? কি আছে? আমার প্রধান ভাষা কি? প্রধান ভাষা আমি যেটা কি, একটাও নাই। ভারতের কোনো সরকারি ভাষা না। হ্যাঁ, তো ওটাই বললাম, চেঞ্জ করলি কেন? তো সবটি তো হয় না। আমরা একটা প্রধান ভাষা করবি, সবটি প্রধান ভাষা। সংবিধান স্বীকৃত ওটা, কনস্টিটিউশন ওটাকে বলেছে ভারতে 22টা ভাষা আছে। ঠিক আছে? ভোজপুরি আছে, কাইসান বা কারেল বা, হ্যাঁ, এইসব নাই। ঠিক আছে? ইংলিশ আছে? নাই, ইংলিশ নাই, আমি বলেছিলাম। ভারতের সংবিধানে 22টা ভাষা রয়েছে। বাংলা আছে, হিন্দি আছে, তামিল আছে, তেলেগু আছে, ঠিক আছে, আহ উড়িয়া আছে, সান্থালি আছে, সবকিছু আছে। কিন্তু ইংলিশ, ভোজপুরি, এই দুটো ভাষা নাই। ইংলিশ কিন্তু দেখ, আমাদের স্কুল কলেজে কিন্তু ইংলিশ পড়ানো হয়। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, তার পাশাপাশি ইন্ডিয়াতে ইংলিশকে 22টা ভাষার মধ্যে ধরে না, বলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ। অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে শাসন কার্য চালানোর জন্য যে ভাষা। অর্থাৎ আমাদেরকে ধর, আমরা আজকে ডিএম এর কাছে গেলাম, ডিএম এর কাছে গিয়ে আমি যদি ওকে একটা সাঁওতালি ভাষায় লিখে দিই, লেটার হবে? না। ধর আমি ওকে একটা নেপালিতে লিখে দিলাম, যে নেপালি ভাষা, নেপালিতে আমি দিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ, হবে? না। ধর হিন্দিতে দিলাম, চলতে পারে। হিন্দিতে দিলে চলতে পারে, বাংলাতে দিলে চলতে পারে, কিন্তু বাংলাতে তুই ধর তামিলনাড়ুতে আছিস, তামিলনাড়ুতে তুই গিয়ে একটা বাংলায় দরখাস্ত করে দিলি, চলবে? না। তুই ধর কেরালাতে আছিস, কেরালাতে গিয়ে তুই বললি যে না, আমি হচ্ছি প্রাউড নেপালি, আমি যাবো, আমি কেরালাতে গিয়ে আমি নেপালি ভাষায় আমি একটা দরখাস্ত দিব যে আমাকে লোকে মারছে, শুনবে? কেন শুনবে না? কারণ ওই জায়গাতে ওটা রিজনাল ল্যাঙ্গুয়েজ না, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ গোটা ভারতবর্ষে acceptable, সেটা হচ্ছে ইংলিশ। ওটা তুমি ইংলিশকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ। কি বলি? অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজটা কি? যেটা আমরা সব সরকারি ভাষা, একটা বলা যেতে পারে সরকারি ভাষা, ঠিক না? সরকারের কার্য চালানোর জন্য যে ভাষা, সরকারি কাজ চালানোর জন্য যে ভাষা। ধর আমি আজকে তামিলনাড়ুতে আছি, আমি যদি ডিএম কে বা সিএম কে আমি একটা দরখাস্ত দিই, আমি কিসে দিব? ইংলিশ। যদি আমি পশ্চিমবঙ্গে থাকি, দিব কি? ইংলিশ। কিন্তু ধর আমি তামিলনাড়ুতে আছি, তাহলে আমি তামিলেও দিতে পারবো, তামিলেও দিতে পারবো। বাংলাতে থাকলে আমি বাংলা, যদি পশ্চিমবঙ্গে থাকি আমি বাংলাতেও দিতে পারবো। ঠিক আছে? যদি আমি গুজরাটে থাকি আমি গুজরাটিতেও দিতে পারবো। অর্থাৎ আমি যে রাজ্যে আছে সেই রাজ্যের যে ভাষা প্রধান, বা যে রাজ্য মানে ভাষাটা নেটিভ, সেটাতে দিতে পারি। আর তার পাশাপাশি কোনটাতে দিতে পারি? ইংলিশ। কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ এটা গোটা ভারতে চলবে, ইংলিশ। কি কাজে? শাসন কার্যে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, অর্থাৎ শাসন ব্যবস্থা রিলেটেড কাজে আমরা কি ইউজ করব? ইংলিশ। দরখাস্ত কিসে হবে? ইংলিশ। প্রেসক্রিপশন কিসে হবে? ইংলিশ। আজকে ধর যুদ্ধ হচ্ছে, কোনো ফ্রান্স ইংলিশ বলে কোনো ইংলিশ হয় না, যেটা আমাদের ইন্ডিয়ান ইংলিশ। ঠিক আছে? ইংলিশ অনেক আছে, তুই মনে রাখ, শুধু ইংলিশ যেটা আমরা কথা বলি, ঠিক আছে, ওইটা হচ্ছে, ওই ইংলিশটা চলে। ঠিক আছে? তখনই এবার দেখ, অত অন্তত তখন তাই ছিল, মানে বলছে যখনকার কথা বলছি, যখনকার কথা বলছেন সেই তখনকার সময় ফরাসি ছিল মূলত আফগানিস্তানের মূল ভাষা। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পাস্তুর সম্মান তখন ছিল না। আচ্ছা, এটা আন্ডারলাইন কর। কাবুলিওয়ালা কিংবা পাঠানদের, দেখ আমি আগেই পাঠানের কথা বললাম। শাহরুখ খানকে আনিস না এখানে, যদি তোকে জিজ্ঞেস করে পাঠান কাদের বলা হয়, বললে দিলি শাহরুখ খানকে। হ্যাঁ, ওগুলো অ্যান্সার দিলে মানে তখন সালমান খানের মতো সেও একদম গাড়ি চাপা দিয়ে নাম্বার দিবে না কিন্তু ওরা। পাস্তু, এই দেখ, পস্তুর বা পাস্তু, পাস্তু এটা হচ্ছে ভাষার নাম। পাস্তুর হচ্ছে কি? ভাষা। ঠিক আছে? পাস্তুর বা পাখতুন, পাস্তুন কিংবা পাখতুন, এখন পাখতুন বলে, কিন্তু তখনকার নাম ছিল কি? পাস্তুর বা পাখতুন একই। ঠিক আছে? আফগানিস্তানের একটা জায়গা আছে খাইবার পাখতুনিয়া, ঠিক আছে? আর আফগানিস্তানে তারা এই কাবুলিওয়ালাদের মেন এই ভাষা পাস্তু, কি নাম? পাস্তু। একে তো একে তো পাস্তুরি ভাষী লোকেদের মধ্যে শিক্ষা আর সংস্কৃতির অভাব,
আর তার উপরে তাদের ভাষায় সাহিত্যও তেমন নেই। সাহিত্য নেই মানে কি, সেরকম ভাবে লেখালেখি হয় না, পড়াশোনা না, লেখালেখি হয় না, ওই একই হলো। আমার মনে হলো এদের মধ্যে ফরাসি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ আছে। দেখ, আভিজাত্য আন্ডারলাইন কর। আভিজাত্য মানে কি বলতো? আভিজাত্য মানে বুঝিস? আভিজাত্য ইংলিশে একটা টার্ম বলছি, অ্যারিস্টোক্রেসি, নাম শুনেছিস? অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসির নাম জানিস না? এক কথা যদি বলে আভিজাত্য মানে বড় লোক। আভিজাত্য মানে যদি আমি বলি তাহলে বড় লোক, বা যাদের পয়সা আছে। ঠিক আছে, পকেট খালি না যাদের, এক কথায় যারা পয়সা আছে, তাদেরকে আমরা কি বলবো? বল, আভিজাত্য বা অভিজাত সম্প্রদায়, কিংবা আমরা বলি এটাকে অ্যারিস্টোক্র্যাট। কি? ইংলিশ লিখলে বাংলাতে ইংলিশ কেন লিখবি? বাংলাতে ইংলিশ কেন লিখবি তুই প্রথম? ইংলিশ টার্মটাও তো তুই জানবি না। তুই এক কথা লিখে রাখ না, অভিজাত্য আভিজাত্য মানে বড় লোক। বড় লোক মানে কি, যে হাইটে বড় সে না, যার পয়সা বড় আছে। হাইট 3 ফিট থাক, পয়সা আছে আম্বানির থেকে বেশি, সেই হচ্ছে অভিজাত্য। মানে যাদের একটা মিনিমাম পয়সা আছে তারা হচ্ছে অভিজাত্য, অভিজাত্যের লক্ষণ। তখন আমি এদের সঙ্গে ফরাসিতে দু একটা কথা বলি, তাহলে এরা প্রথমত একটু হচকচিয়ে যাবে, হকচকিয়ে যাবে। মানে কি, তিনি ভাবছেন যে, গল্প কথা ভাবছেন যে, যদি আমি গিয়ে আজকে এই যারা পাঠান রয়েছে, যারা পাস্তুন বা পাখতুনে ভাষায় কথা বলে, তাদের সামনে যদি গিয়ে আমি একটু দাপট দেখিয়ে ফরাসিতে কথা বলি, বা ফরাসি না, ঠিক পার্সিতে কথা বলি, তাহলে এরা, মানে এরা ভাববে যে একটু শিক্ষিত ব্যক্তি, এর সাথে একটু সামলে কথা বলতে হয়। বাঙালি বাবু মুখে ফরাসি শুনে তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে, বা ভাবছে যে একাই বাঙালি, তার মধ্যে যদি আমি ফার্সি কথা বলি তাহলে তো দাপটই আলাদা। মানে ধর কোন একটা বাঙালি রয়েছে আর কি ফ্লুয়েন্ট ইংলিশ বলে, মানে হি ইজ অ্যাবসলিউটলি, মানে কি বলবো, এক্সেলেন্ট ইন ইংলিশ, ফ্লুয়েন্ট, আমাদের মতো মাঝে মধ্যে হাঁচকচিয়ে যায় না। যেমন আমি মাঝে মধ্যে বলতে গিয়ে কি হয়, একটু আটকে যায়, কারণ আমাদের সেরকম ইয়ে নাই। কিন্তু এমন ধর যে লন্ডনে 4 বছর থেকে যায়, তার ইংলিশ আলাদা হবে, আমি তোদেরকে পড়াচ্ছি, আমার ইংলিশ আলাদা হবে। অবভিয়াসলি যে পড়ে এসছে তার বেটার হবে, এটা একদমই না যে আমার বেটার হবে, যে পড়ে এসছে তার বেটার হবে। তো কি, যে যারা মানে একটু ভালো, তাদেরকে আমাদের যদি কেমন একটু শিক্ষিত বেশি, ওইটাকে। ঠিক আছে, বলছে কি, ফরাসিতে দুই একটা কথা বলি তাহলে হকচকিয়ে যাবে। আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিবে। জবরদস্ত, জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে আবার একটু শিশু সুলভ ভাবও আছে। পাঠানটা কি বললাম, এই হেভি লম্বা চমড়া দেখতে। বলছে কি, জবরদস্ত, জবরদস্ত মানে হিন্দি একটা ওয়ার্ড বলছি, জবরদস্ত একটা হিন্দি ওয়ার্ড। বলছে এরা জবরদস্ত এবং হিন্দি কি যেন বলে, মারমুখী হলেও, ঠিক আছে, মারমুখী মানে একটুতে মারতে শুরু করবে না, মারমুখী মানে যারা ধর ঝামেলা পছন্দ করে, বলছে এখানে যে তারা যদি, যারা ঝামেলা পছন্দ করে এবং যারা একটু মানে হেভি দেখতে, এদের মধ্যে একটা শিশু সুলভ আচরণ, মানে বাচ্চাদের মতো আচরণ আছে, যে আমি ওর সামনে গিয়ে একটু দাপট দেখে কথা বলি, একটু হকচকি যাবে না, অশিক্ষিত মানুষ বেশি সামনে কথা বলি, এটাই। সোজা গিয়ে গাড়ির হাতল ধরে, দরজাটা আধ খোলা ছিল, সোজা গিয়ে গাড়ির হাতল ধরে, গাড়ির সামনে যে দরজার সামনে যে হাত ধরা জায়গাটা থাকে ওটা ধরলাম। ঠিক আছে, দরজাটা আধ খোলা ছিল, মানে অর্ধেক লাগানো অর্ধেক খোলা, মানে ভিড়ানো ছিল, অর্ধেক ভিড়ানো ছিল। আরো টেনে খুললাম, ভিতরে ঢুকে যাব। এমন সময় 5-6 জন গুরুগম্ভীর স্বরে হুংকার দিয়ে উঠলো, কিধার আতে হো? বলছে কি, এই এদিকে কোথায় আসছিস? কিধার আতে হো মানে এখানে কোথায় আসছিস? ইয়ে গাড়ি তুম লোগো কে ওয়াস্তে নেই, বলছে এই গাড়ি তোমাদের জন্য না, সির্ফ হাম পাঠান লোক ইসমে যাতে হ্যাঁ। বলছে আমরা কেবলমাত্র পাঠানরাই এই গাড়ি, এই বগিতে আমরাই থাকবো, আর কেউ থাকবে না। আমি এর জবাব দিলাম ফার্সিতে, মরা জাগা বিদেহে বাড়ি সির্ফ ওয়াক আদমি। ঠিক আছে, এটা হচ্ছে মানে পার্সিতে কথাটা, এর বাংলা মিনিংটা দেখ, এটা মুখস্থ করার দরকার নেই। অর্থাৎ আমাকে জায়গা করে দাও খালি একজন মানুষের জন্য, বলছে আমাকে একটা জায়গা দাও, আমি শুধু বসবো। যা অনুমান করেছিল, ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল, মানে বলছে না, ওরা একটু মানে হকচকিয়ে গেল, মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লো। আর একটা লাইনটা লিখে দেন, কিং কর্তব্য বিমূঢ়। অর্থাৎ কি করবে বুঝতে পারলো না, হকচকিয়ে যাওয়া, যাকে আমরা সহজ কথা বলছি হকচকিয়ে যাওয়া। ঠিক আছে, কি হতভম্ব হয়ে গেল, মানে দেখে অবাক হয়ে গেল। একজন আমার কথা বুঝতে না পেরে বলে, ক্যা মাতঙ্গা, এর মানে কি আমি জানি না। বলছে আমি আবার ফার্সিতে বললুম, মানে একটু ফাটকিবাজি করছি কথক, যদি আমি মালদার ভাষায় বলি ফাটকিবাজি।
মানে দেখাতে ভালোবাসে, হ্যাঁ, ফাটকিবাজ। হ্যাঁ, যে আমার একটু আছে, আমার একটু পয়সা আছে, আমি একটু জানি, আমি শিক্ষিত। দেখবি অনেক থাকে মানুষের কি ট্রেনে, বাসে, ঠিক আছে? কোনো দরকার নাই, ঠিক আছে? মাঝে মধ্যে ফোন তুলে এমন ভাবে ইংলিশ উচ্চারণ করে, হ্যালো, আই এম টকিং টু মিস্টার, একটা নাম বলে দিন, ঠিক আছে? I have already give you some advices before, but you have not responded yet. Can you please tell me what should I do next? I can't. এই টাইমে ফোন আসছে না, block করে দেবো। কোনো দরকার নাই। ট্রেনে বাসে উঠলো, ঠিক আছে? সাপোজ ধর কোন একটা ছেলেই নিয়ে আমি বলছি, পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, ইমপ্রেস করার চক্করে, হ্যালো, I have already submitted all the documents. Then the required documents will be submitted very soon. I have already talked to your boss, and he has assured me that nothing is gonna happen. So what should I do in next? এই টাইপের ধর কথা বলছে, ঠিক আছে? আমি এটা শুনছি, তো কি এটাকেই বলে ফাটকিবাজি, ঠিক আছে? কিন্তু ধর পরের সাইডে যে ফোন আছে, সে হয়তো একটা লেবার বা মিস্ত্রি, সে হয়তো জানে না, বলে, স্যার কি বললেন, স্যার কি বললেন, আমি তো শুনতেই পাই নাই, ধর এই টাইপের কথাবার্তা, ঠিক আছে? ধর এবার কিন্তু ধর ইমপ্রেস করার চক্করে ফাটকিবাজি, এই টাইপের আমাদের কি করছে, এ অত অতই কিন্তু ফার্সি জানে না, কিন্তু কি ফাটকিবাজিতে লেগে, ঠিক আছে? এবার কি ওই ক্যা মাতাঙ্গা, এবার কি আমি আবার ফার্সিতে বললুম, মানে ও বলছে ওকে এমন ভাষাতে যাতে সে বুঝতে পারে, কিন্তু এ এমন ভাষাতে বলছে যেন বলছে না, আমি শিক্ষিত ভাই, তোদের মতো না, ঠিক আছে? বলছে কি ফার্সিতে বললুম, ফার্সি নাম কিছু, ফার্সি নামি দানি, ফার্সি নামি গই, অর্থাৎ ফরাসি জানো না, ফার্সি বলতে পারো না। দেখ, ফরাসি আর ফার্সির মধ্যে একটা পার্থক্য আছে, হ্যাঁ। ফার্সি কিন্তু ইন্ডিয়ার ভাষা, একটা টাইমে মোগলদের আমলে ফার্সি ছিল প্রধান ভাষা, পড়ি ছিল। আর ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ, বা যাকে আমরা বলি ফ্রান্সের ভাষা, ঠিক আছে? তো ফরাসি আর ফার্সি বানান ভুল করিস না, আকারটা দিস, যদি ফরাসি করে দিস তাহলে ফ্রান্স হয়ে গেল, ফার্সি করলে ভারত হয়ে গেল, আকারের একটা ডিফারেন্স মনে রাখবেন। বলছি, খুব সম্ভব এদের মধ্যে ফরাসি জানার লোক ছিল না। তখন আমি, বারবার আমি ফরাসি বলছি, ফার্সি জানার লোক ছিল না। তখন আমি নিজের গলাটা চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললাম, তাচ্ছিল্য মানে, হ্যাঁ এটা কিছু যায় না, ফালতু লোক, তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললাম, आज ची तरफ ई अफगानिस्तान मी आदमी की दर जवानी फारसी गुफत गु करदने तकत ई सुमानिस्त। এক কথায় তোদেরকে এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে? কেবল বাংলা মানেটা মনে রাখবি, ঠিক আছে? ওকে। আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফরাসিতে কথা বলার ক্ষমতা তোমাদের মধ্যে নেই, এর মানে হচ্ছে এটা। অনেক সময় কি করে বলতো, এই জায়গাটা দিয়ে দেয় কোশ্চেন, যে কি ফার্সিতে কি লেখা আছে এটা কোশ্চেনে তুলে দিল প্রিন্ট আউট করে। এবার এবার লিখতে হবে এর অর্থ বুঝিয়ে দাও, কোশ্চেনটা হবে এরকম যে এর অর্থ বুঝিয়ে দাও, অর্থাৎ তোকে মনে রাখতে হবে তিন চারটা ওয়ার্ড, যে ওয়ার্ডটার মানে এখান থেকে আমি বুঝতে পারবো। যেমন ধর গুফদ, গুফদ গু করদনে, গুফদ গু করদনে, এটা আন্ডারলাইন করে নিলি। ধর এই যদি লাইনটা দেখলি যে গুফদ গু করদনে কোন একটা জায়গাতে বলা আছে, তাহলে আমি বুঝতে পেরে গেলাম যে এই লাইনটার সাথে এটা আছে, কারণ আমি তো ফার্সিয়ান মুখস্থ করতে দেবো না, আমি কয়েকটা ওয়ার্ড মনে রাখবো যেটা ইন্টারেস্টিং। গুফদ গু করদনে, আমি ধর বললাম গুফত গুকর্দনের মানে কি, এবার বলবে তোকে তো গুফত গুকর্দনে মানে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে গোটা মিনিংটা। গোটা মিনিংটা কি হবে, আফগানিস্তানের কোন অঞ্চল থেকে এসেছো যে ফার্সিতে কথা বলার ক্ষমতা তোমাদের মধ্যে নেই। যখন তারা মুখ চাওয়াচাবি করছে, মুখ চাওয়াচাবি করছে মানে বলতে একে অপরের মুখ চাইছে না, মানে চাওয়া মানে কি তাকিয়ে থাকা, যে একে অপরের মুখের দিকে তাকিয়ে রয়েছে, তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা বলে, ম্যান, কি আছে, ম্যান ফার্সি মি দাও, চিকাহি, অর্থাৎ একজন বগি থেকে উঠে বলল, আমি ফার্সি জানি, কি চাও? আমি উত্তর দিলাম, মান গুফতা বুদাম, মজারা জাগা বি দেহ, মানে অর্থাৎ তিনি সোজা কথা, আমরা একটা জাগা বি দেহ থেকে আমরা বুঝতেই পারছি কি বলছে, যে আমাকে একটা জায়গা করে দাও। আমি তো বললাম আমাকে জায়গা করে দাও। তখন সে জিজ্ঞেস করলে কুজামিরাভি, অর্থাৎ কোথায় যাবে, কুজামিরাভি মানে কি, কোথায় যাবে। এখানে না তোকে মেন মনে রাখতে হবে যে মিনিংটা কি, ওয়ার্ড কি, সেন্টেন্স গুলোর মিনিং কি। জবাব দিল, তার শহর কলকাতা ভি রাবাম, কলকাতা শহরে যাব। কোথায় যাব? কলকাতা। ফিরছে কোথা থেকে?
শ্বশুর বাড়ি গয়া থেকে, ফিরছে কোথায়? শ্বশুর বাড়ি থেকে গয়া থেকে, আর যাবে কোথায়? ক্যালকাটা বা কলকাতা। তখন পরস্পর মুখ চাওয়াচাবি করতে লাগলো, অর্থাৎ তখন একে অপরের দিকে মুখ তোলা। ইশারায় দলের অনুমতি পেয়ে ফরাসি বলিয়ে ছোকরাটি বললে, বেলে আন্দার ভি আও। ঠিক আছে, মানে বলছে চলে আসো, ভিতরে চলে আসো, অর্থাৎ ভিতরে এসো। আমি ভিতরে ঢুকতেই সে বিরাট বগির পুরো একটি বেঞ্চি এরা খালি করে আমাকে ছেড়ে দিল। মানে তিনি ফার্সি জানেন, কথক ফার্সি জানেন, এবং যেই ঢুকলো একটা গোটা বেঞ্চ, বেঞ্চ মানে কি, বসার জায়গাটা ছেড়ে দিল। তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল। সমীহ মানে কি? সম্মান। স্নেহ না, সম্মান। স্নেহ তার প্রতি হয় যার প্রতি আমার দয়া থাকবে বা মায়া থাকবে। সমীহ মানে সম্মান করা। আন্ডারলাইন করে লিখ, সম্মান করা। সমীহ মানে সম্মান করা। যেন এক মস্ত আলেম এসছেন। আলেম, আলেম এখন চেঞ্জ হয়ে গেলে আলিম হয়ে গেছে, হ্যাঁ। দেখ, আলেম আর আলিম দুটো একই। আলেম মানে কি বলতো? আলিম মানে জ্ঞানী। আলেম বা আলিম এর কথার অর্থ হচ্ছে কি? জ্ঞানী। ঠিক আছে, এটা মূলত মূলত একটা হয়তো উর্দু বা আরবি দুটার মধ্যে একটা হবে, আমি শিওর না। কিন্তু আলিম কথা বা আলেম কথার অর্থ হচ্ছে জ্ঞানী, যে সব জানে। আলেম কথার অর্থ কি? জ্ঞানী। অর্থাৎ ফার্সিতে কথা বলতে শুনে ওকে সবাই ভাবছে যে দারুণ একটা জ্ঞানী লোক এসছে। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল, কিন্তু গুরু বলে রক্ষা পেলাম। গুরু বলে রক্ষা পেলাম মানে আমি জানি বলে আমি রক্ষা পেলাম। গুরু বল মানে যেটা আমি জানি, শিক্ষার জন্য রক্ষা পেলাম। বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাঠান ট্রাইবাল এরিয়া। আন্ডারলাইন কর, পাঠান ট্রাইবাল এরিয়া, অর্থাৎ পাঠানদের যে জাতি রয়েছে, সেই পাঠানদের যে আদিবাসী জাতি সেখানকার। তো তোকে প্রশ্ন জিজ্ঞেস করবে পাঠান ট্রাইবাল এরিয়াটি কোথায়? আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে। কোথায় রয়েছে? আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে। দেখ, আফগানিস্তানের কথা নাই কিন্তু, কিন্তু তোকে বুঝে নিতে হবে পাঠান মানে কোথাকার? আফগানিস্তান। ঠিক আছে, এটা মনে রাখবি, সব শর্ট কোশ্চেন নিতে হবে, যদি থাকে তো ভালো। ট্রাইবাল এরিয়া অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের বসবাস। এখানে ইংরেজদের অধীনে এরা থাকে। খাস কাবুলির মতো সাধারণ এরা ফার্সি জানে না। খাস কাবুলি মানে কি বলতো? যারা কাবুলেতে বসবাস করে। খাস, খাস মানে কি বলতো? প্রধান। ইয়ে মেরা খাস আদমি, মানে এটা আমার অত্যন্ত কাছের আদমি, প্রিয় বা কাছের আমার লোক। খাস মানে কি বলতো? মানে খাস মানে কিন্তু খাওয়ানো, খাস মানে হচ্ছে কি প্রিয়। বলছে কি খাস কাবুলির মতো, মানে যারা কাবুলে বসবাস করে তাদের মধ্যে এরা ফার্সি জানে না। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো। কেন স্বস্তির কথা? কারণ কথকও কিন্তু সেরকম ভাবে ফার্সি জানে না। সে ফাটকিবাজি মারছে। ফাটকিবাজি মারতে মারতে যদি হঠাৎ সে ধরা পড়ে যায়, কি হবে? কিছু তার কি দরকার? ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে কি, আচ্ছা, কোথায় গেল? খাস কাবুলির মতো সাধারণরা ফার্সি জানে না। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো, কারণ ওদের সঙ্গে বাকি যে আলাপ হলো তার সবই হিন্দুস্তানিতে আর বাংলায়। কারণ বাকিদের সাথে আমি কোন ভাষায় কথা বললাম? হিন্দুস্তান আর বাংলায়। এই দু একজন মাঝে মাঝে এক আধ লফজ ফার্সি বললো বটে। এবার আন্ডারলাইন কর লফজ, লবজ না, হ্যাঁ, উচ্চারণটা লফজ। লফজ হচ্ছে একটা হিন্দি ওয়ার্ড। লফজ মানে কি? উচ্চারণ। লাভস মানে ওয়ার্ড। লাভস মানে কি? ওয়ার্ড। ওয়ার্ড বা উচ্চারণ, ওয়ার্ডই বলো, ওটা উচ্চারণ না, ওয়ার্ড। ঠিক আছে, কয়েকটা মাঝে মধ্যে দু এক লাভস, এক আধ লাভস, মানে মাঝে মধ্যে কেউ কেউ দু একটা ওয়ার্ড ফরাসিতে ছুড়ে মারছে। কিন্তু এদের মধ্যে বিদ্যেও বেশি দূর গেল না। মানে এদের মধ্যে সেরকম ভাবে কেউ বিদ্যাধারী নাই, অর্থাৎ সেরকম কেউ শিক্ষিত নাই, এবং সেজন্য তিনি রেহাই পেলেন। ট্রেন চলছে, চারিদিকে বেশ করে তাকিয়ে নিলুম। প্রায় 16 জন পাঠান মর্দ এই গাড়ির যাত্রী। আন্ডারলাইন কর, কতজন রয়েছে? 16 জন পাঠান মর্দ। ঠিক আছে, এবার তোদেরকে যে কথাটা বল, মর্দ মানে ছেলে। এবার কয়েকটা কথা বলি, যে মর্দ যখন পেয়েছিস, আরেকটা ওয়ার্ড জেনে রাখ, সেটা হচ্ছে মাগি। ঠিক আছে, হ্যাঁ, মর্দ এর ইংলিশ হচ্ছে মাগি। এখন এটা গালাগাল হয়ে গেছে, এখন এটা মানে প্রস্টিটিউট বা সেক্স ওয়ার্কার, সেটা আমরা সবাই জানি। কিন্তু মাগি মানে কিন্তু আগে ছিল মেয়ে ছেলে। মাগি মানে কি? মেয়ে ছেলে। অনেকজন না মুখ লুকিয়ে লুকিয়ে আসছে, বলে না স্যার যখন বলেছিল। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখানে যদি আমরা মাগি পাই সেটা মানে গাল হবে। মাগি মানে কি? আমাদের এখানে মেয়ে ছেলে। আর মার্দ মানে কি? ছেলে মানুষ। ঠিক আছে, আচ্ছা। পাঠান মার্দ এই গাড়ির যাত্রী। এটা কি বলতো? ভাষার বিবর্তন। এটা কি বলতো? ভাষার বিবর্তন। অর্থাৎ একটা যেটা মিনিং ছিল
সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, মার্চ কিন্তু এখনো রয়েছে, মার্চ এখনো বলে। ঠিক আছে, কিন্তু মার্চ মানে এখন যেমন আমার, আচ্ছা যদি আজকে জিজ্ঞেস করে তোর বাবা কি মার্চ, এখন বাংলাতে বলে মরদ। মরদ, মরদ তো না, মার্চ। এবার মার্চ কাকে বলে বলতো? মার্চের একটা আবার কনসেপ্ট রয়েছে। মার্চ হবে এমন যে হবে একদম বডিওয়ালা। ঠিক আছে, যার হবে বাইসেপস ট্রাইসেপস, একদম সিক্স প্যাক, এইট প্যাক, টেন প্যাক থাকলেই হলো। ঠিক আছে, গলার স্বর হবে এই কি রে, যাবি, এই টাইপের। ঠিক আছে, এমন মানে কি বলবো, একে আমরা এদিকে দাঁড়া, একে আমরা বলি আইডিয়াল ফিগার। আইডিয়াল ফিগার মানে কি, এমন হবে যেটা আমরা অনুমান করি, মানে আমার সামনে যদি ঋত্বিক রোশন আসে, ওই টাইপের ছেলে হবে আমার কাছে মানে। বাকি কিন্তু ধর আমরা যেমন, আমিও তো ছেলে, আমাকে কিন্তু মারতে বলবে না, কারণ আমি কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি সিক্স প্যাক ওয়ালা না, আমি ফ্যামিলি প্যাক ওয়ালা। ঠিক আছে, এই তুই কি করছিস, অসভ্যতামি করছিস কেন? তো কি, মার্কের কনসেপ্টটা কি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মার্কের কনসেপ্টটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন মার্ক মানে হচ্ছে আইডিয়াল ফিগার, মানে যার একটা সিক্স প্যাক বডি, বাইসেপস ট্রাইসেপস, ঠিক আছে, যে ভালো নাচতে কাঁদতে পারে, মানে নাচতে গাইতে পারে, সে জিম যায়, ডেলি ওয়ার্কআউট করে, ঠিক আছে, একটা চাকরি বাকরি রয়েছে, মানে একদম আইডিয়াল ফিগার। যেমন ধর টাইগার শ্রফ, তোদের এখনকার দিকে টাইগার শ্রফ যদিও ওদের অত ভালো লাগে, টাইগার শ্রফ কিংবা ধর ঋত্বিক রোশন, এরা হচ্ছে কি আইডিয়াল ফিগার মারতে। ঠিক আছে, কিন্তু এখন মার্কেট যে কনসেপ্টটা পুরোপুরি চলে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা মানে কি বলবো, সবচেয়ে নিকৃষ্ট মানে যে ভাষার বিবর্তন, সেটা হচ্ছে এই ওয়ার্ডটার ক্ষেত্রে আজকালকার। আগে মানে হয়েছিল, আগে কিচ্ছু না, আজকাল আজ থেকে 60-70 বছর আগে মা, হ্যাঁ, তৎকাল দিনে সবাইকে মাগিই বলা হতো, মেয়ে ছেলে মানেই মাগি। হ্যাঁ, না এ ছি এখন, তখনকার দিনে ছি ছিল না, এটা বুঝতে হবে, এই আসতে, তখনকার দিনে এটা বুঝতে হবে যে তখনকার দিনে ভাষা বিবর্তন আলাদা ছিল। তখনকার দিনে ভাষা মানে আমাদের কাছে এটা ছিল না, এখন তুই কাউকে বল, এখন তোকে মারতে দৌড়া, তাই কি না, মারতে দৌড়াবে মানে কি, কারণ ওর খারাপ লাগছে। এর ওয়ার্ডটা চেঞ্জ করেছে কে, সমাজ। এই ওয়ার্ডটা চেঞ্জ করেছে কে, সমাজ। আজকে তুই স্বাভাবিক কথা দেখ, তোরা গার্লস সবাই মেয়েদের স্কুলে বলিস, দেখ এইটা পড়িস, গালাগাল জানিস না, এটা হতে পারে। ঠিক আছে, তো ধর তোরা গালাগাল জানিস, যত তোরা গাল জানিস কটা ছেলের উপর আছে ভেবে থাকতো, একটাও ছেলের উপর নাই। যত গালাগাল আছে হয়তো মা, বোন, এদের উপরে। এটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষ পুরুষতান্ত্রিক সমাজ যেটা রয়েছে, পুরুষতান্ত্রিক সমাজ কি বলতে, ভারতবর্ষ ছিল একটা পুরুষতান্ত্রিক দেশ। পরিবারের প্রধান কে হবে, একটা মেল ফিগার বা পুরুষ। এই এদিকে দেখা, পরিবারের মেন কি হবে, পুরুষ বা মেন। এরা যদি মেন হয়, এদের বিরুদ্ধে কে আঙুল তুলবে, কেউ না। এদের বিরুদ্ধে কে আঙ্গুল তুলবে, কেউ না। যত গালাগাল হয়েছে কাদের উপর, মেয়েদের উপর। ছেলেদের উপর গালাগালি তুই এখন বানাতে পারবি তুই, চিরাচরিত গালাগালি, তো ট্রেডিশনাল গালাগালি সব মেয়েদের উপর। হ্যাঁ, এটা রিয়ালিটি। না না না, দেখ যেটা, দেখ এখানে তুই শিখতে অনেক ভালো ভাবে শিখবি। এই, বলে গেলো কথা বলে না, দেখ, পেট্রিয়ার্কি বা এই পুরুষতান্ত্রিক সমাজ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মেয়েরা হচ্ছে পায়ের জুতা। সোজা কথা। অত কথা বলতে যদি ভালো না লাগে, এক কথা যদি বলি তাহলে মেয়েরা হচ্ছে পায়ের জুতা। কেমন ভাবে, সতীদাহ দেখ, 1829 রাজা রামমোহন রায় যদি না বলতো আজকে মেয়েরা পুরো মরতো। যদি রাজা রামমোহন রায় না বলতো আজকে মেয়েরা শিক্ষা লাভ করতে পারবে, তোরা বাড়িতে কারো বাড়িতে কাপড় কাচছি, কেউ কারো বাড়িতে রান্না করতো, এখানে থাকি না। সোজা কথা। বিদ্যাসাগর যদি মেয়েদের স্কুল তৈরি না করতো, বাচ্চা সামলাতে হতো। এখন কত বছর বয়স তোদের, কত বছর বয়স বল? 13, হ্যাঁ 13 বছর বয়সে। আজ এই যে 1829 সাল দেখতে পাচ্ছিস, এই 1800 সাল নাগাদ ওদের মতো বয়সী মেয়েরা মা হয়ে যেত। এটা রিয়েলিটি। এটা আমি রিয়েলিটি চেক দিচ্ছি যে মেয়েদের অবস্থা কোথায় ছিল, এখন কোথায় এসেছে। তাও আমি বলতে পারি যে আমেরিকা কিংবা ব্রিটেন থেকে 170 বছর পিছনে চলছি আমরা। আজকালকার দিনেও গ্রামের মেয়েদেরকে শিক্ষা লাভ সেরকম ভাবে করতে দেওয়া হয় না। এখন ওই মেয়েদের ওটা কুরকুরানি। আমি ভালোবাসা পেয়ে গেছি টুকলাভ, আমি ভালোবাসা পেয়েছি আমার প্রাণের মানুষ। বলে না ওই যে একটা গান ছিল নাকি,
খুঁজে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না। ওই মনের মানুষ খুঁজে পেয়েছে, গেছি না 6 মাস সংসার করছে, বাড়িতে চলে আসছে, এবং আমি জানি, আর বলিস না, রেকর্ড হচ্ছে, বলতে হবে না। তো কথার জিনিসটা হচ্ছে, যেটা আমি তোকে যেটা বলতে চাইছি, মিনিং চেঞ্জ বহুত কালের। কে মিনিং চেঞ্জ করেছে? সমাজ। সমাজের প্রধান কে ছিল? আমরা ছেলেরা। আমরা ছেলেরাই করেছি, এটা এটা রিয়েলিটি। আজকালকার দিনে তোরা যে সমস্ত গালাগাল শুনবি, সব মায়ের উপর, বোনের উপর, ঠিক আছে, বউয়ের উপর। সবাই কিন্তু দেখ, জেন্ডার ওয়াইজ কি ফিমেলস, একটা ওকে ছেলেদেরকেও যদি গাল দেয়, তো তুই ধর আমাকে গাল দিবি, সাপোজ বিরাট গাল দিচ্ছিস আমাকে, মনে মনে, সামনে তো দিতে পারবি না, তো মেরে মুখ চোখ ফাটিয়ে দিবো। এবার ধর আমাকে মনে মনে গাল দিচ্ছিস, তো যদি মনে মনে আমাকে গাল দিস, ঠিক আছে, কি এমন গাল দিবি যেটা আমার গায়ে লাগবে? আমাকে হয়তো তুই মা তুলে গাল দিবি, কিংবা তুই আমাকে বোন তুলে গাল দিবি, কিংবা আমাকে আমার বউ তুলে গাল দিবি, যদি হয়নি এই তিনটা গাল বাদে আর কি তুই আমাকে? আরে বহুত জানি আমি, ওর থেকে বেশি আমি জানি, ঠিক আছে, আমিও বাসবাড়ি স্কুলের ছাত্র, আমার মুখ খুব একটা ভালো না, ঠিক আছে, আমার থেকে খুলাস না মুখ। তো দেখ, আমি যেটা কথা বলছি, ঠিক আছে, যে এই যে জিনিসগুলো আজকে প্যাট্রিয়ার্কি আমাদেরকে শিখিয়েছে বলে আমরা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে আমাদের কাছে সেরকম অর্থে সেরকম কিছুই নাই। ছেলেদের বিরুদ্ধে আঙ্গুল তুলে খুব কমজন। আজকে তুই গ্রামীণ অঞ্চলে চলে যা, আমরা একটা সার্ভে করতে গেছিলাম, গ্রামের নাম নিচ্ছি না, মালদাতেই আছে, 18 বছর হয়ে যাচ্ছে, বিয়ে যায় আসে না, 18 বছর হলো বিয়ে, হ্যাঁ করে। তোরা এখান থেকে কত বছর বয়স তোদের? 12 13, বেশি না, 20 হোক, 20 হোক, কলেজ কর, কলেজ করতে করতে বিয়ের সম্বন্ধ আসবে, স্টিল না, কলেজ করতে করতে বিয়ের সম্বন্ধ আসবে। চেনা আমার চেনা কয়েকজন আমার বান্ধবীরা, ওদের বিয়ে হয়ে গেছে, 2 3 জনের বাচ্চাও আছে, ঠিক আছে, এমন কোনো, হ্যাঁ, লাইফ, ওটা ওরা লাইফ চুনে নিয়েছে, কেউ তো পালিয়ে বিয়ে করেছে। আমি তো অনেকে আছে, ওর ভাবে লাভ নাই। তুই একজন বাবারে বাবা করছিস, আমি তাহলে তোরই বিয়ের খবর আমি প্রথমে পাচ্ছি, হতেই পারে না, আবার কিছু না। কথা হচ্ছে কি বলতো, যে আমাদের যে সোশ্যাল, আমাদের যে সোসাইটি বা আমাদের যে সমাজ মেয়েদেরকে এতদিন ধরে এতটা দাবিয়ে রেখেছে, যে সেটা আমরা এখন বলে বোঝাতে পারবো না। তোদেরকে এখন বলছি ক্লাস 8 হিসাবে, তোরা অনেক ছোট বোঝার জন্য, যে সমাজ কিরকম ছিল, কিরকম আছে, কিরকম হতে পারে। তো মহিলাদের স্ট্যান্ড করার জন্য যে স্ট্যান্ড পজিশন, সেটা তোদেরকে নিতে হবে, যে আমরা মহিলা, আমরা কি করতে পারি। তোরা যদি মহিলা হয়ে মহিলাদের পাশে না দাঁড়াস, তাহলে তোদের মতন কেউ নেই। তো একটা কথাও আছে না বাংলাতে, মেয়েরাই মেয়েদের শত্রু। ছেলেদের ক্ষেত্রে কিন্তু বলা হয় না। ছেলেদের ক্ষেত্রে কি বলে? ছেলেদের মতো বন্ধুত্ব হয় না। এটা এটা কথা সমাজে চলে, ছেলেদের মতো বন্ধুত্ব হয় না, আর মেয়েরাই মেয়েদের শত্রু। কি করে? ধর দুজন সেম জামা পরে চলে আসলো, হিংসা হবেই, আছে না? হয় না? ধর একটা পার্টিতে গেলি, তুই যে ড্রেসটা পরেছিস, তুই সামনে দেখলি একজন ফুচকা খাচ্ছে ওই ড্রেসটা পরে, গা পিত্তি জ্বলে যায় না একটু? আমি, তোর দিদি হয়তো আলাদা পার্সন, তোর দিদি ম্যাচিওর, আমি ওটার কথা বলছি, তো তোদের হয় না, হয় না? ও হবে, তাহলে বয়স এখনো আসেনি, তাহলে হবে। যাই হোক, ঠিক আছে, সবই বয়সের খেল। এখন 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 তোদের উঠতি বয়স আছে, এখন মনে ফুর্তি জাগবে, কিন্তু বেশি ফুর্তিতে যেও না, ঠিক আছে, এখন উঠতি বয়স, ঠিক আছে, বেশি ফুর্তি করলে পরবর্তীকালে আর ফুর্তি করার জন্য কিছু থাকবে না। তারপর, আচ্ছা, কতজন রয়েছে? 16 জন পাঠান মার্দ, 16 জন পাঠান ছেলে রয়েছে। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, বাসি কাপড় চোপড় মানে 2 3 দিন আগের কাপড় চোপড়। দেহের ঘর্ম, ঘর্ম মানে ঘাম, আন্ডারলাইন কর। বই কোথায় তোর? বইটা দেখ ওর, কোথায় ছিল, দেখ। দেহের ঘর্ম মানে দেহের যে ঘাম, তার সঙ্গে হিং এর উগ্র গন্ধে ভরপুর। হিং যেটা খাবারে দেয় না, হিং মশলা, হিং, ওই হিঙের উগ্র গন্ধ, মানে এতটা হিং খায়, মানে বিরাট। হিং অল্প ভালো লাগে, খুব একটা ভালো লাগে না। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ, এবার একটু মক করে বলেছেন, মকারি মানে বুঝি আমরা, ব্যঙ্গ করে বলা। ওই যে অপূর্ব সৌরভ, সৌরভ মানে সুগন্ধ, ঠিক আছে, আচ্ছা। আমরা সৌরভকে, তোরা যদি ইংলিশ মিডিয়ামে যে তোদেরকে তো বোঝায়, আমরা স্মেল হয় না, স্মেল, স্মেলকে আমরা দুভাগে ভাগ করি, ওদের একটা খারাপ গন্ধ, একটা ভালো গন্ধ। ভালো গন্ধকে আমরা বলি ফ্রেগরেন্স, আর যদি আমরা খারাপ গন্ধ পাই, তাই ওডর।
খারাপ গন্ধকে আমরা বলি কি? ওডর। অর্ডার না কিন্তু ওডর। ওডর। ও ইউটা উচ্চারণ হয়, ও ডাউড না, উচ্চারণটা ওডর। উচ্চারণটা কি? ওডর। এটা কি? ফ্র্যাগ্রেন্স না, কথা ফ্রেগ্রেন্স। ফ্রেগ্রেন্স। ফ্রে ফ্রেগ্রেন্স। তো এই ফ্রেগ্রেন্স আর এটা কি? ওডর। তো ব্যাপারটা কি বলতো, ফ্রেগ্রেন্স মানে কি? ভালো গন্ধ। আর এটা হচ্ছে খারাপ গন্ধ, তাই তো? এবার তোকে আমি একটা কথা বলি। ধর, আমি একটু ব্যঙ্গ করেই বলছি, ঠিক আছে, একটু হাসিয়েই বলছি। তার বগলের গন্ধে গোটা ঘর ফুলের গন্ধে মম করছে। তার বগল থেকে যেন ফুল ঝরে। ঠিক আছে, এবার আমি বললাম, আচ্ছা আমি এবার বললাম, তোকে বললাম বগলের থেকে যেন বগল তো না যেন রজনীগন্ধা। তো ধর আমি তোকে বলছি বগল তো না যেন কি রজনীগন্ধা। তো এখানে তাহলে কি বগলের গন্ধ খারাপ না ভালো? তোকে আমি জিজ্ঞেস করতে, তাহলে অবভিয়াসলি এটা কি খারাপ গন্ধ। কিন্তু বলছি কেমন ভাবে, যেন রজনীগন্ধা। তো এই টাইপের বলছে, বলছে কি ঘামের গন্ধ বিধুটা, হিঙের উগ্র গন্ধ, তার মধ্যে কি এই অপূর্ব সৌরভ, মানে এই সুগন্ধ সংমিশ্রণ, মানে দারুণ কড়া ভাবে আমার নাসা রন্ধ্রকে আক্রমণ করে, মানে নাকের দিকে ওটা। নাসারন্ধ্র মানে কি? এই নাককে আমরা বলছি নাসারন্ধ্র। বলছি এমন এই সুগন্ধটা এমন ভাবে আমার নাকে ঢুকলো, মানে মানে স্বর্গমর্ত পাতাল দেখে নিল। একটুখানি দূরে উপরের বাঙ্কের উপরের উপরে শয়ান একটি বৃদ্ধ পাঠান। ঠিক আছে, মানে হয়তো সিন্ধুক টাইপের একটা শুয়ে আছে। আমাকে ঢুকতে দেখে অবস্থা থেকে খাটুন মালা হয়ে আসন করে বসলো, অর্থাৎ যেটা শুয়েছিল এবার আসন করে বসলো। কি আছে, টঙের উপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞেস করলো। একটু উপর থেকে যখন বসলো, উপর থেকে দেখে আমাকে নিবিষ্ট চিত্তে মানে একটু উৎসাহ ভাবে, মানে একটু বললাম না তো, প্রশ্ন করতে যা কিউরিয়াস ভাবে জিজ্ঞাসা করলো, বাবু বাংলাদেশের থুন্নি আইছো? তুমি কি মানে এর মানে কি তুমি কি বাংলাদেশ থেকে এসছো? ধারা, বাবু ওখানে রাখতো বইটা, ও দেখো। তুমি কি বাংলাদেশ থেকে এসছো? আমি জিজ্ঞাসা করলাম, আগা সাহেব তোমার ব্যবসা কোথায়? আমি তাকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ গল্পকথক, গল্পকথকের নাম কি বলতো? আমরা জানি না। যদি আমরা না পাই তাহলে আমরা ভেবে নেবো লেখক। যদি আমরা গল্পের কথকের নাম না পাই তাহলে আমরা ভেবে নেবো গল্পের কথক। গল্পের লেখকই কে? গল্পের। আচ্ছা, আগা সাহেব তোমার ব্যবসা কথা। আগা সাহেব মানে কি বলতে জানো? ধর বড়, ওর থেকে বয়সে বড় সম্মানজনক ব্যক্তি, তাকে বলে আগা সাহেব। যেমন মোটা ভাই। মোটা ভাই মানে যারা ফ্যাট তাকে বলি না কিন্তু। গুজরাটিতে মোটা ভাই মানে বড় ভাই। গুজরাটিতে মোটা ভাই মানে কিন্তু বড় ভাই, হ্যাঁ। আচ্ছা, বলছে আগা সাহেব, অর্থাৎ ওই তাকে বলছে, দাদা আপনার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়? তা বাংলাদেশে তুমি থাকো কোথায়? ডেরা মানে কিন্তু ডাকাতের ডেরা না, ডেরা মানে থাকার জায়গা। বৃদ্ধ পাঠানটি বললে, পড়ুয়াহালি। বাবু দিন দিন দাননি ভালো আইছে। বলছে ধান কি ভালো হয়েছে? বুঝলাম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি। আগা সাহেবের ব্যবসা কি? শীত বস্ত্র অর্থাৎ সোয়েটার, উলের কাপড় আর হিং বিক্রি করা। আর চাষিদের টাকা ধার দেবে, অর্থাৎ তিনি মহাজন। তিনি কি? মহাজন। এটা টার্মটা লিখে রাখি, মহাজন। মহাজন মানে কি বলতো? বড় লোক, যে টাকা ধার দেয়, সুদ নেয়। হ্যাঁ এক্স্যাক্টলি, টাকা ধার দেয় আর সুদ নেয়। এখন আর কিন্তু সেরকম মহাজনী ব্যবসা এখন ঘুচে গেছে। এখন একটা রয়েছে আমাদের ব্যাংক। গ্রামে গঞ্জে মহাজন পাবে। যদি গ্রামে যাস, ধর অন্যান্য গ্রামে ভারতে, ওখানে কিন্তু মহাজন একটা বসে থাকে, যে কি নেয় তোর কাছ থেকে কিছু টাকা নিল, আর তোকে সরি তোর কাছ থেকে কিছু জিনিস নিল আর তোকে টাকা দেবো। যেমন ধর বললো তোমার বাড়ি, আমি তোমাকে 1 লাখ টাকা দিব বার্ষিক 5% সুদে। তুমি যদি আমাকে দিতে পারো তাহলে এটা হয়ে যাবে, তাহলে সবই ঠিক আছে। আর যদি না দিতে পারো, বাড়িটা হয়ে যাবে আমার, কিছু করার না। এবার এই টাইমে ব্রিটিশরা যখন ভারতে ছিল, এবার একটু ইতিহাসে দেখো। ব্রিটিশরা যখন, দেখা যায় ব্রিটিশ কালের কথা বলছে, ব্রিটিশরা যখন ভারতে ছিল তখন মহাজনী ব্যবসার চরম ছিল। সবচেয়ে বেশি ধার দিত ইংরেজরা নিজে, কিছু নিয়ে নিল। আর বিশেষত দিত কাদেরকে বলতো? সাঁওতালদের। মানে তৎকালীন সময়ে সাঁওতালরা সেরকম শিক্ষিত ছিল না। ধর বললো যে আমার 1000 টাকা নাই। 1000 টাকাও মানে অনেক। 1000 টাকা
সাঁওতালরা কি করবে, এখানে সাঁওতালি একটা সই করে দেবো, তাহলে আমি একটা নাম বলছি, রামপদ হেমব্রম। এখানে হয়তো যদি একটু শিক্ষিত থাকে তাহলে সই করবে, তাহলে আঙ্গুল ছাপ সই করলো। ইংরেজিতে কত, 1000 টাকা, কত নেবো, 10% সুদের হার। এটা মাঝে এক্সট্রা টাকা, 10% এক্সট্রা টাকা তোকে। তোরা এইটা পড়ছিস না, সিম্পল ইন্টারেস্ট করেছিস তো? সিম্পল ইন্টারেস্ট করিসনি অঙ্কে, ম্যাথসে? দেখো, মানে ধর 1000 টাকা আমি কাউকে ধার দিলাম, তোর কাছ থেকে বলবো আমি 10 টাকা, 10% সুদ নেবো। 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা। এই 100 টাকা তুই আমাকে এক্সট্রা দিবি, মানে 1000 টাকা তো দিবি প্লাস 100 টাকা দিবি, তাহলে 1100 টাকা। এই 1100 টাকা আমাকে তোকে দিতে হবে, এটা হচ্ছে সুদ। মানে তোকে আমি টাকা ধার দিব 1 মাসে, এরকম ভাবে নিত, বার্ষিক নিত না, ওরা 1 মাসেই নিত, মাসে মাসে কিংবা 2 মাসে 3 মাসে এরকম ভাবে নিত। তো বললো মাসে 10% করে, ঠিক আছে, কত নিল, 1000 টাকা। ইংরেজরা দেখে এ বেটা পড়াশোনা জানে না, ঠকাই, কি করে ঠকাবো, ওই 1000 টাকাটাকে পরে একটা, দুটা, তিনটা, চারটা, 5টা, বুঝলি? 1000টা কত গেল, একক, দশক, শতক, হাজার, কোটি, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি। 10 কোটি টাকা, 1000 টাকা কত হয়ে গেল, 10 কোটি। তাহলে এই 10 কোটি টাকার 10% কত হবে বলতো, 10 লাখ টাকা। 10 কোটি টাকার 10%, তুই ভালো করে ভাব, 10 কোটি টাকার 10%, সরি, 1 কোটি টাকা, 10 কোটি টাকার 10% হচ্ছে 1 কোটি টাকা। কথা বুঝতে পারছিস, কথা বোঝা গেল? 1 কোটি টাকা এক্সট্রা দিবে, মানে 11 কোটি টাকা দিবে। এবার পারছে না, ওকে বলছে পারছিস না দিতে, তাহলে একটা কাজ কর, তো জমি দিয়ে দে। জমিতেও তো হচ্ছে না, বাড়ি দিয়ে দে। বাড়িও পাচ্ছিস না, ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করবি, তুই আমার এখানে খাট, তোকে কোনো টাকা দিব না, তুই ধার দিয়েছিস, তোকে টাকা দিতে হবে, কি করবি, খাট, অগাধ খাট, গাধার মতো খাট, কোনো টাকা দিব না। হয়তো খাটালো 10 বছরের মতো, 7, 8, 9 বছর, মানে চললো, তো চললো তো চললো, কোনো টাকা পেতো, পেতো না। আর যদি মাঝে মধ্যে ইংরেজদের একটু ধর, মানে ক্যারেক্টারলেস যদি থাকে, কি বলবো, টাকা পাচ্ছিস না, রাত্রেবেলা বউকে পাঠিয়ে দিস, মানে যাচ্ছে তাই অবস্থা। এরকম ভাবে বহুত রেপ হয়েছে, অনেক কি বলবো, মানে বিরাট অত্যাচার করতো, বলে লাভ নাই। তো সমস্ত কিছু হতো না, তো আমি যে সমস্ত কথা বলছি এবার, এই সমস্ত কথাটা হতো, তো মূলত এগুলো খুব কমই হতো, মানে যারা ধর লাস্ট ফুল, মানে যারা মানে কি বলবো, মেয়ে দেখলেই জিভ থেকে জল পড়ে, ওই ধরনের ব্যক্তিরা করতো। কিন্তু বাকিরা কি করতো, টাকা ইনকাম, হয়তো টাকা ইনকাম করবে, আর নাহলে কি করবে, তুই খাট আমার জমিতে, যত পারবি খাট, তুই মরে এক জায়গাতে, আমাদেরকে লাভ নেই, কিছু তো করতে হবে না। তারপর কি, বাংলার পল্লী অঞ্চলে, বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। পল্লী অঞ্চল মানে এমন একটা রারবান এরিয়া টাইপের। পল্লী অঞ্চল, পল্লী মানে তাকে আমি কি বলবো, পল্লী অঞ্চল টাইপের, কি কাদের, বাট লালা, পল্লী মানে হচ্ছে এমন একটা অঞ্চল, মানে দেখো শহুরে টাইপের, শহর শহর, শহরীয় এলাকা, শহর এলাকার, আরবান আরবান, আরবান এলাকা। বাংলার পল্লী অঞ্চলে অর্থাৎ শহরে অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র, আন্ডারলাইন কর, পটুয়াখালী বন্দর। কোথায় কোথায় মানে কি দেখছিস তুই? হ্যাঁ, বাংলাদেশের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। পরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইল্লা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারেন, অর্থাৎ বরিশাইল্লা মানে কি বলতো, বরিশালের বাংলা ভাষা। এবার দেখ, বাংলা ভাষারও ভাগ আছে, আজকে তুই শিলিগুড়ি চলে যা, ওখানকার লোক আলাদাভাবে কথা বলেন। কালিয়াচক চোখ চলে যা, আরে তুই দেখবি আমারে, কে মাছ বাংলাদেশে আলাদাই, পানি খাবি, আমি একটু পানি খাইবো চাচা, আমাকে একটু পানি দেন, ঠিক আছে। সুলেমান আইছিলি তুই, তোর আব্বুসান তো এখানে গেছিল, আমি তো দেখতেই পাই না, এই সুলেমান কইতে দিন হয়ে গেল তুই আইস নাই আমার বাড়ি খানা, আমার বাসা খানাতে ঢুক, হলো, আমি যাই না ভাই। এবার শিলিগুড়িতে গেলি, হ্যাঁ, ওরা আবার একটু টানলো, খাইছিস, খেছিস, করছিস, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সিস লাগাবে। আর কলকাতাতে গেছো, আসছো, ও, এসেছো, আচ্ছা বসো, দেখছি, মানে ওদের ভাষা একটু স্ট্যান্ডার্ড।
মানে একদম কি বলতো যে ওই যে বরিশাল্লা ভাষা মানে কি বলতো, বাংলাদেশের বরিশালে যে বাংলা ভাষার টোনটা ইউজ হয়, সবটি বাংলা কিন্তু টোন, ঠিক আছে, দ্য টোন অফ ডেলিভারিং দ্য ল্যাঙ্গুয়েজ ইন স্পেশালি ইন বরিশাল, ওই কথাটা বলা হয়েছে। কোনো কথা নাই, আমি পড়াচ্ছি, চুপ। মাতৃভাষার মতনই বলতে পারেন, কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি, মানে কলকাতায় যেমন ভাষা সেটা তার আয়ত্ত হয়নি। একজন আয়ত্ত মানে তিনি এখনো সেরকম ভাষা বলতে পারেন। একজন পাঠান একটু আরতি করে আমায় বললে, আরতি করে আমায় বললে, बाबू तुम कि तुम डरो मत, अगर कोई पूछेगा कि तुम बंगाली पठान की गाड़ी में बढ़ के कैसे शोर करता हो, तो हम लोग बोलेगा वो हमारा बाबू है, हमारा हिसाब लिखता है। অর্থাৎ বলছে যে কেউ তোমাকে যদি জিজ্ঞেস করে এই বগিতে, পাঠানদের বগিতে বসে এত জোরে জোরে কেন কথা বলছো, তখন সে বলবে যে আমরা বলে দিব যে ও আমাদের হয়ে কাজ করে, তো ওরকম কোনো মানে কেউ কিছু বলবে না তোমাকে, আমরা বলবো। তার দরদ দেখে খুশি হলাম, দরদ মানে মায়া, দরদ মানে কি মায়া, আমরা বলি না দরদ উতলে পড়ছে, ওকে দেখে তো দরদ উতলে পড়ছে, যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি। সগৌরবে মানে একদম বুক ফুলিয়ে 56 ইঞ্চি সিনা করে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে, সেইটি তাদের ইচ্ছা। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসাব নিকাশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিল। বলছে কি আমি কিচ্ছু জানি না, কিন্তু এরা কি বলছে, কাবুলিওয়ালাদের যে ব্যাংক হয়, কাবুলি ব্যাংক আন্ডারলাইন করে, এটা ব্যঙ্গ করে বলেছে, হ্যাঁ, কাবুলি ব্যাংক বলে কোনো ব্যাংক নয়, বলছে কাবুলি ব্যাংকের হিসাব নিকাশ যে করে, আমরা এখন কি বলে থাকি অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট এখন হয়ে গেছে ম্যানেজার, কেরানি বা ম্যানেজার অর্থাৎ ওই ব্যাংকের ম্যানেজারের মর্যাদা দিল। তোর মন কোথায় থাকছে? তারপর এটা হলো, আচ্ছা, 8টা 42 বেজে গেল, এত দূরই থাক আজকে, অনেকক্ষণ বোঝানো হলো, এটা এত দূরই থাক, বাকিটা আমরা পরের দিন করবো, ঠিক আছে? আচ্ছা, অল্পই থাকলো নাকি, না আরেকটা আছে? আরেকটা আছে পরের দিনই, ওকে, তারই অবধি শেষ হলো। এখানে কারো কিছু প্রবলেম আছে আপাতত বলো? তাহলে আশা করি বোঝা গেল সবার এটা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবো।